হ্যাঁ, মিরাজ আসলে সুবিধাবাদী, এটা আমরা জানি। মিরাজের সবচেয়ে বড় সমালোচক আমি নিজে। আসসালামু আলাইকুম, শুভেচ্ছা জানাচ্ছি সকলকে। আমি ফিরোজ। গতকাল বাংলাদেশ বনাম পাকিস্তানের প্রথম ওডিআই ম্যাচ সম্পূর্ণ হয়েছে। বাংলাদেশ খুব সহজ একটা ম্যাচ জিতেছে 8 উইকেটে, 15 ওভার 1 বলে 115 রান চেজ করেছে। পাকিস্তান অল আউট হয়েছে 30 ওভার 4 বলে, তারা 114তে অল আউট হয়েছে। ম্যাচটি আমার সরাসরি মাঠে বসে দেখার সুযোগ হয়েছে এবং বাংলাদেশের জয়ের কেবল 8-10 রান আগে আমি স্টেডিয়াম থেকে বের হয়েছি। ইফতারের সময় হয়ে আসছিল। অনেকে বলছেন মিরাজের একটা বিষয়, 10 ওভার কেন বোলিং করলো এবং রানার সামনে সুযোগ ছিল একটা ভালো ইতিহাস গড়ার। রানা প্রথম 5 ওভারে 18 রান দিয়ে 5 উইকেট নিয়েছেন, অ্যাবসলিউটলি ফাইন। এবং টপ অর্ডারের 5 জন ব্যাটারি, টপ অর্ডার মিডল অর্ডারের 5 জন ব্যাটারকেই ক্যাচ আউটে প্যাভিলিয়নে পাঠিয়েছেন নাহিদ রানা। ষষ্ঠ এবং সপ্তম ওভারে 2টা আউটের সুযোগ হয়েছিল, সেটা হচ্ছে লেগ বিপরের। তার মধ্যে একটা রিভিউ নিলে তখন ফাহিম আশরাফ আউট হতেন। রিভিউটি নেননি। মাঠে আমি দেখেছি মিরাজ, লিটন এবং শান্ত 3 জনই পরামর্শ করছিলেন বোলার সহ। একটা পর্যায়ে সবাই লিটন নিরুৎসাহিত করেছে, যে কারণে রিভিউটা নেয়নি। এটা আসলে ক্যাপ্টেনের উপর দোষ দিয়ে লাভ নাই। মাঠে সরাসরি থেকেছি বলে এই বিষয়টা বলছি। এবার হ্যাঁ, হয়তো ভাগ্য ফেভার করলে শেষ দিকে আরও 2টা ওভার বা 3টা ওভার ছিল, করলে হয়তো আরও 2-1টা উইকেট পাইতেন। কিন্তু একজন পেস বোলার যিনি কন্টিনিউয়াস 140+ গতিতে বল করছেন, কোনোটা বল 145 ক্রস করছে, এই গতির বোলারকে আপনি টানা 7 ওভার করিয়েছেন। 10 ওভার করার চিন্তাটা আসলে এটা বেশি হয়ে যাবে। বোলারের রেস্টের দরকার আছে। পেস বোলাররা টানা 10 ওভার করে না ভাই। এবার আসি ক্যাপ্টেনের ব্যাপারে। ক্যাপ্টেন শুরুতেই খুব দুর্দান্ত শুরু করেছিলেন এবং দ্বিতীয় উইকেটটা তার হতো যদি না তানজিদ তামিম লং অনের ক্যাচটা মিস না করতেন। এটা আসলে লং অফের থেকে দৌড়ে এসে একদম উইকেটের পিছন বরাবর ছিলেন, কিছুটা লং গেসা স্টেইটে, অনেক হাই ক্যাচ ছিল। যদি সেটা তালুবন্দি করতে পারতেন, দ্বিতীয় উইকেটটা হয়তো মিরাজ পেত। এক পাশ থেকে খুবই ভালো বোলিং করছিল। মূলত তাদের জুটিটাই হচ্ছে যে দোষিয়ে দিয়েছে। হ্যাঁ, মিরাজ আসলে সুবিধাবাদী, এটা আমরা জানি। মিরাজের সবচেয়ে বড় সমালোচক আমি নিজে। কিন্তু পাকিস্তানের এত বেশি লেফটি ব্যাটসম্যান ছিল, সে আসলে ওই কন্টিনিউ করা ছাড়া আসলে উপায় ছিল না। আর 2 জন স্পিনার ছিল, একজন লেগই ছিল। লেফটিরা লেগ স্পিন খুব ভালো খেলে, সেটা অবশ্য আমরা দেখেছি এর আগেও। আমরা সবাই প্র্যাকটিক্যালি সেটা জানি, টেকনিক্যালি সেটা জানি। সো যে কারণ হচ্ছে যে ক্যাপ্টেন এক পাশ থেকে কন্টিনিউ করেছে এবং 10 ওভার হয়ে গিয়েছে। আমার কাছে মনে হয় যদি পরে আবার হচ্ছে যে বোলিংয়ের দরকার হতো, সাইফকেও ব্যবহার করা যেতে পারতো বা যেত। যদি কোনো কারণে পাকিস্তান এই ম্যাচটা 50 ওভারের দিকে যাইতো, আপনি নিশ্চিত থাকেন অফ স্পিনার হিসেবে সাইফ চলে আসতো অথবা আফিফ চলে আসতো, কনফার্ম থাকেন। ওদের এত পরিমাণ লেফটি ব্যাটসম্যান ছিল। সেই ক্যালকুলেশনের দিক থেকে গতকালকে মিরাজ যেই বোলিংটা করেছে, 29 রানে 3 উইকেট পেয়েছে 10 ওভারে, এটা ভালো বোলিং। এটা আপনি সমালোচনা করতে পারেন না। আপনি এটা বলতে পারেন না যে পাড়ার ক্রিকেট ক্যাপ্টেন্সির সুবিধা নিয়ে তিনি 10 ওভার করে ফেলেছেন। ওখানে যদি শান্ত ক্যাপ্টেন্সি করতো, ওই সিচুয়েশনে শান্ত হচ্ছে যে তাকে কন্টিনিউ করাইতো। এবং আপনি যদি দেখেন যে 2 জন লেফটি ব্যাটসম্যানকে তিনি যেভাবে ইনকামিং বলে হচ্ছে যে এলবিডব্লিউ করেছেন, অ্যাবসলিউটলি ফাইন। একটা আম্পায়ার দেয় নাই, রিভিউ করে নিয়েছেন, আর একটা সরাসরি আম্পায়ারই দিয়েছেন। এবং রাইটি ব্যাটারের জন্য যেভাবে স্নিকে আউট করিয়েছেন, এটা দুর্দান্ত ছিল। কালকে মিরাজ খুবই দারুণ বোলিং করেছে, একটা অ্যাকুরেট লেন্থ মেনটেন করে। হ্যাঁ, তার একটা অভ্যাস আছে যে দলের ভালো অবস্থানে সে আসে, এটা আমরা বিসিএলও দেখেছি যে উইকেট পড়ছে তখন তিনি বোলিংয়ে আসতেছেন। ক্যালকুলেটিভভাবে হচ্ছে উনি ইকোনমি মেনটেন করার জন্য গ্যাফে ঢুকে বল করেন। তো ন্যাশনাল টিমে আসলে
এখন যেহেতু তিনি দলনেতা, দলের সিচুয়েশন বুঝে কালকে বল করেছেন ভালো এবং গতকাল ভালো ক্যাপ্টেন্সি করেছেন। এটা নিয়ে প্রশ্ন তোলার সুযোগ নেই। ওনার একটা অভ্যাস আছে, করেন, এটা ঠিক আছে, কিন্তু গতকাল তিনি একদম সঠিক সিদ্ধান্তে ছিলেন এবং মাঠে আমি দেখছিলাম বারবার লিটন দাস এবং নাজমুল হোসেন শান্তর সাথে তিনি বারবার পরামর্শ করছিলেন, যেটা একদম খুবই ভালো একটা সাইন। তো চাইলে আপনারা আপনাদের মতামত জানাতে পারেন কমেন্ট বক্সে। অনেক ধন্যবাদ। আসসালামু আলাইকুম।